আজ তোমাদের জন্য একটা ছোট টাস্ক আছে। তোমাদের বলতে হবে এখন পর্যন্ত তোমাদের সবচেয়ে ভয়ঙ্কর স্বপ্ন কোনটা ছিল। মাত্র কয়েক লাইনে কমেন্ট করে আমাকে জানাও। আর যদি তোমাদের কমেন্ট থেকে আমি কোনো ভালো টপিক পাই, তাহলে আগামী 2 সপ্তাহের মধ্যে সেই বিষয়েই একটা গল্প নিয়ে আসব। তো চলুন আজকের গল্প শুরু করা যাক। ছোটবেলায় আমি প্রায়ই আমার দাদিকে জিজ্ঞেস করতাম, আমরা অন্ধকারকে এত ভয় পাই কেন? দাদি মুচকি হেসে বলতেন, কারণ অন্ধকার সব কিছু গিলে নেয়। তার কোনো মুখ নেই, কোনো শব্দ নেই। তিনি বলতেন, অন্ধকার চুপচাপ আসে, ধীরে ধীরে প্রতিটা কোণে ছড়িয়ে পড়ে, ঠিক যেন কোনো বিষ শিরার ভেতর ঢুকে যাচ্ছে। যখন ম্লান বর্ণহীন আলো আসে, তখন তার সঙ্গে জীবনের সুর বাজে, পাখির ডাক, হাসি আশা নিয়ে আসে। কিন্তু অন্ধকার এসব কেড়ে নেয়। যখন আকাশের রেখায় অন্ধকার ভরতে থাকে, তখন পাখিরা ফিরে আসে, বাচ্চারা মায়ের আঁচলে লুকিয়ে পড়ে, রাস্তা শুনশান হয়ে যায়, আর মানুষ নিজের নিজের ঘরের দরজা বন্ধ করে নেয়। কিন্তু কোনো দরজা কি সত্যি অন্ধকারকে আটকাতে পেরেছে? না, কারণ অন্ধকার তো আগে থেকেই সর্বত্র রয়েছে। অন্ধকারে সব কিছু যেন মুছে যায়, থেকে যায় শুধু ঘন অন্ধকার, একটা শূন্যতা। আর মানুষ এই শূন্যতাকেই ভয় পায়। আমার দাদি এমনভাবে অন্ধকারের বর্ণনা দিতেন যে আমি ভয় পেয়ে যেতাম। তারপর তিনি বলতেন, আয় তোকে একটা গল্প শোনাই, অন্ধকারের গল্প, যে 3 বন্ধুকে গিলে নিয়েছিল। ভয় লাগতো ঠিকই, কিন্তু গল্প শুনতে আমার ভালো লাগতো। আর আমি তার কোলে গিয়ে বসতাম। তিনি আমার মাথায় হাত বুলিয়ে ভয়ঙ্কর গল্প শোনাতেন। আজকের গল্প তেমনই একটি, আমার দাদির বলা। শেখর আর দীপক দুজনেই শচীনের বাড়িতে পৌঁছালো। সে আগেই ব্যাগ গুছিয়ে প্রস্তুত হয়ে বসেছিল। তাকে নিয়ে তারা গাড়িতে উঠল এবং অবিনাশের হলুদের অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি থেকে রওনা হলো। অবিনাশ তাদেরই একজন, কলেজের বন্ধু। কিন্তু বাড়ির অবস্থা ভালো না থাকায় সে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়ে নিজের গ্রামে গিয়ে চাষবাস শুরু করেছিল। তবু যখনই সময় পেত, তারা আগের মতোই দেখা করত, গল্প করত, আর তাই তাদের বন্ধুত্ব আজও টিকে ছিল। আজ শচীনের শেষ পরীক্ষা ছিল। পরীক্ষা ভালো হওয়ায় 3 জনই খুশি মনে রায়গড়ের উদ্দেশ্যে রওনা দিল। পুনে থেকে মানগাঁও প্রায় 120 কিলোমিটার রাস্তা, তাই প্রায় 2.5 ঘন্টার মধ্যেই তাদের পৌঁছানোর কথা ছিল। সন্ধে প্রায় 6টার দিকে তারা বন্ধুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথে চলতে চলতে কেরিয়ার, বিয়ে আর কলেজের নতুন মেয়েদের নিয়ে জমে আড্ডা চলছিল। মানগাঁও আর খুব বেশি দূরে ছিল না। এমন সময় শচীন একটি সাইনবোর্ড দেখতে পেল, কুন্দন বার অ্যান্ড রেস্টুরেন্ট। সে সঙ্গে সঙ্গে গাড়ি থামাতে বলল। দীপক গাড়ি সাইডে লাগিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে ভাই? শচীন সামনে আঙুল দেখালো, কিন্তু শেখর তার দিকে তাকিয়ে বলল, আরে পাগল হয়েছিস নাকি? অবিনাশ কি বলেছিল মনে নেই? ওদের এখানে মদ একেবারেই চলে না। ওদের বাড়ির সবাই ওয়ারকারি, ভক্ত মানুষ। মাংস, মাটন, মদ কিছুই ছোঁয় না। আমরা যদি এইসব নিয়ে সেখানে যাই, খুব খারাপ হবে, ওদের ভীষণ খারাপ লাগবে। দীপক ও শেখরের কথায় সায় দিল। কিন্তু সদ্য পরীক্ষা শেষ হওয়ায় শচীন তখন কারও কথা শোনার মুডেই ছিল না। বন্ধুত্বের কসম খাইয়ে শেষ পর্যন্ত সে 2 বোতল মদ কিনেই ফেলল। গাড়িতে বসার পর দীপক তার সামনে অনেক শর্ত রাখল, আর শচীন শুধু মাথা নেড়ে হ্যাঁ বলতে থাকল। রাত প্রায় 8টার দিকে তারা অবিনাশের বাড়িতে পৌঁছালো। হলুদের সব প্রস্তুতি সম্পন্ন ছিল। অবিনাশ আর তার হবু স্ত্রী সামনে বসে হলুদ লাগাচ্ছিল। চারদিকে খুশির পরিবেশ, সেখানে ছোট একটা ডিজেও বসানো ছিল। বিয়ের গান বাজছিল, আর অবিনাশের বন্ধুরা সেই গানে নাচছিল। শেখর, দীপক আর শচীনও গিয়ে ওদের হলুদ লাগালো, ভালো ভালো ছবিও তুলল। পরে গ্রামের বন্ধুরাও তাদের হলুদ লাগায়। তারপর তো তারা আরও বেশি করে নাচতে শুরু করে। সবাই মজায় মেতেছিল, কেউ কিছু টেরই পায়নি। 3 বন্ধু চুপচাপ একপাশে সরে গিয়ে গাড়ির কাছে এনে রাখা মদ খেয়ে নেশায় দুলতে লাগল। রাত প্রায় 11টার দিকে গ্রামের কয়েকজন বয়স্ক মানুষ ডিজে বন্ধ করিয়ে দিল। তখন শেখর আর দীপক তুলনামূলক কম নেশায় ছিল। দুজন মিলে শচীনকে নিয়ে একপাশে গেল, কিন্তু শচীন পুরোপুরি নেশাগ্রস্ত ছিল, একেবারে মাতাল। সে কোথায় আছে, কি হচ্ছে কিছুই বুঝছিল না, কারো কথা শুনতেও রাজি ছিল না। অবিনাশ সব দেখছিল। সে দীপককে একপাশে নিয়ে গিয়ে বোঝাতে লাগল, ভাই, আমাদের গ্রামে দারু নিষিদ্ধ। লোকজন যদি জানতে পারে তোমরা মদ খেয়েছ, তাহলে পুলিশ ডাকবে। অকারণে আমার বিয়েতে ঝামেলা হয়ে যাবে। এখন আর কোনো নাটক চাই না। তোমরা ওকে তুলে বাইরে নিয়ে যাও, আমার বাইক নিয়ে যাও। পাশের গ্রামে একটা লজ আছে, আজ রাতটা ওখানেই থাকো। আমি তোমাদের জন্য খাবার পাঠিয়ে দেব। সকাল হলে সব ঠিক থাকলে ফিরে এসো। অবিনাশের কথা দুজনেরই বুঝে গেল। তারা অবিনাশের বাইক নিল, মাঝখানে শচীনকে বসালো, আর গাড়ি স্টার্ট করে গ্রাম থেকে বেরিয়ে পড়ল। তখন প্রায় মধ্যরাত, অমাবস্যা কাছাকাছি ছিল, তাই চাঁদের আলো খুবই কম। গ্রামের রাস্তায় স্ট্রিট লাইট বললেই চলে না।
শুধু গাড়ির হেডলাইট আর শেখরের মোবাইলের মাত্র 2% চার্জে চলা গুগল ম্যাপের ভরসায় তারা এগোচ্ছিল। হঠাৎ মোবাইলটাও বন্ধ হয়ে গেল, আর দুজনেই একটু ঘাবড়ে গেল। নেশায় দীপক কোথায় নিজের মোবাইল ফেলে এসেছে সেটাও ঠিক মনে পড়ছিল না। মাঝখানে বসা শচীন তখনও নেশায় প্রলাপ বকছিল। এখন কি করবে কিছুই বুঝতে পারছিল না তারা। মেইন রোড পর্যন্ত আর কতটা যেতে হবে সেটাও পরিষ্কার ছিল না। কাঁচা রাস্তার কোনো শেষই চোখে পড়ছিল না। মনে হচ্ছিল যেন এই রাস্তার আর কখনো শেষ হবে না। কোঙ্কনের সেই সরু রাস্তা নিয়ে সে অনেক কিছুই শুনেছিল, কিন্তু আজ সে নিজেই সেই রাস্তায় ফেসে গেছে। অন্ধকার ভেঙে শেখর চুপচাপ বলে উঠল, মনে হচ্ছে আমরা কোনো ভুতুরে রাস্তায় চলে এসেছি। দীপক তার কথা শুনে হেসে ফেলল, কিন্তু শচীন তখনও নেশার ঘোরে অনর্গল বকেই যাচ্ছিল। সে যেন প্রায় অজ্ঞান হয়ে পড়েছিল। ওদের দুজনেরই রাস্তাঘাট সম্পর্কে কোনো ধারণা ছিল না। কোথায় যেতে হবে, কোন দিকে যেতে হবে কিছুই জানা ছিল না। শেষমেশ তারা ভাবল, চলো সামনে কোথাও গিয়ে দাঁড়াই। একটু এগিয়ে গিয়ে তারা একটা বড় পিপুল গাছের পাশে গাড়ি থামালো। শচীনকে না নামালে দীপকও নামতে পারছিল না, তাই শেখর তাকে নামানোর চেষ্টা করল। আর ঠিক সেই মুহূর্তেই তার ভারসাম্য নষ্ট হয়ে গেল। গাড়িটা নিচে পড়ে গেল, আর এক বিকট শব্দ হলো। দীপক রাগে গালাগালি করতে করতে নিজের ওপর পড়ে থাকা শচীনকে ধাক্কা মেরে সরিয়ে দিল। এটা দেখে শেখর হেসে বলল, আমি তো আগেই মানা করেছিলাম না, এতটা পান করার কি দরকার ছিল? তুইও তো শচীনের কথায় সায় দিয়ে গেছিস। আমি বলছিলাম আগে বিয়েটা অ্যাটেন্ড করি, তারপর এনজয় করব। এখন নিজেরাই দেখ কি কি সহ্য করতে হচ্ছে। দীপক তখন রাগে বলে উঠল, আরে যা যা, এখন বেশি লেকচার দিস না। এমনিতেই রাস্তা পাচ্ছি না, তার উপর তুই শুরু করেছিস। শচীন এমনভাবে পড়েছিল যেন কোনো আরামদায়ক গদ্দায় ঘুমোচ্ছে। দীপক উঠে দাঁড়ালো আর গাড়িটা তুলে স্ট্যান্ডে দাঁড় করিয়ে দিল। ঠিক তখনই তার পায়ে তীব্র ব্যথা অনুভূত হলো। সে হেডলাইটের আলোয় নিচে তাকালো। একটা ধারালো পাথর তার জুতো ভেদ করে গোড়ালিতে ঢুকে গেছে। অনেক সাহস করে সে পাথরটা টেনে বের করল। তারপর জুতো খুলে পা বের করতেই তার গোড়ালি থেকে হু হু করে রক্তের ধারা বইতে লাগল। সে গোড়ালিটা চেপে ধরে আবার জুতো পরে নিল। শরীরে লেগে থাকা হলুদের গন্ধ এমনিতেই অজানা অশুভ শক্তিকে আকর্ষণ করছিল। তার ওপর সেই নির্জন রাস্তায় পড়ে থাকা টাটকা রক্ত যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করল। দীপক আর শেখর শচীনকে সেখানেই ফেলে রেখে রাস্তার ধারে গিয়ে নিজেদের ট্যাঙ্ক খালি করতে লাগল। ঠান্ডা হাওয়ায় তাদের শরীর কাঁপছিল, আর হঠাৎ করেই বাতাসের ঝাপটা আরও জোরে বইতে শুরু করল। ওরা দুজন হালকা হচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে খুব আস্তে আস্তে কারোর হাঁটার শব্দ শোনা গেল। কেউ যেন পাথরের ওপর দিয়ে হাঁটছে। দূর থেকে শুধু একটা সাদা ছায়া দেখা যাচ্ছিল। ওদের মনে হলো হয়তো শচীনই হবে, কিন্তু কাছে আসতেই স্পষ্ট দেখা গেল সে একজন বুড়ো লোক, সাদা কুর্তা আর হাঁটুর ওপর পর্যন্ত ধুতি পরা। তখন দুজনেই নিজেদের কাজে ব্যস্ত ছিল, তাই তেমন মনোযোগ দেয়নি। ঠিক তখনই সেই বুড়ো লোকটা ধীরে ধীরে ওদের পেছনে এসে দাঁড়ালো। সে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল আর আস্তে আস্তে মাথা নিচু করে নিজের জিভ দিয়ে রাস্তায় ছড়িয়ে থাকা সমস্ত রক্ত চাটতে শুরু করল। সেই মুহূর্তে বাতাসে এক অদ্ভুত পচা দুর্গন্ধ আর পোড়া গন্ধ ছড়িয়ে পড়ল, ঠিক যেন কোনো লাশ পোড়ালে যেমন গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ে। দুজনেই বিষয়টা টের পেল। বাতাসের পরিবর্তন যেন গায়ে এসে লাগছিল। তারা পিছনে ঘুরতেই গাড়ির অন্য পাশে কিছু নড়াচড়া দেখতে পেল। গাড়ির ওদিকে থাকায় পরিষ্কার বোঝা যাচ্ছিল না সেখানে ঠিক কি হচ্ছে। একটু পিছনে দাঁড়িয়ে তারা তাকিয়ে দেখল একজন বুড়ো লোক শচীনের পাশে বসে আছে এবং তার মুখের দিকে গভীরভাবে তাকিয়ে রয়েছে। বুড়োর মাথার সাদা চুল আর নীল চোখ শিকারী জন্তুর মতো জ্বলজ্বল করছিল। সে সম্ভবত শচীনকে দেখে কিছু বিড়বিড় করছিল। অন্ধকারে বুড়োর রক্তমাখা জিভটা তাদের চোখে ঠিকমতো পড়েনি। দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলল, এই ভেবে যে হয়তো সে সাধারণ একজন মানুষই। তারা তার কাছে গিয়ে বলল, আরে বাবা, ভালোই হয়েছে আপনার সঙ্গে দেখা হয়ে গেল। আমরা সামনে যাওয়ার রাস্তা পাচ্ছিলাম না। হাইওয়ের দিকে যেতে হবে। কোন দিকে হাইওয়ে? বুড়ো লোকটি ধীরে ধীরে গলা ঘুরিয়ে তাদের দিকে তাকিয়ে গভীর দৃষ্টিতে বলল, তোমরা ঠিক পথেই আছো, সোজা চলে যেতে থাকো, তোমরা তোমাদের গন্তব্যেই পৌঁছে যাবে। সামনে অন্ধকার রাস্তার দিকে তাকিয়ে দীপক বলল, এই রাস্তায় তো কাউকেই দেখা যাচ্ছে না, না কোনো গাড়ি, না কোনো মানুষ।
তখন বুড়ো লোকটি নিচে পড়ে থাকা পাথর নিয়ে খেলতে খেলতে সেগুলো এদিক ওদিক নাড়িয়ে খুব নিচু স্বরে বলল, রাস্তাও অনেক রকম হয়, কিন্তু যার ভাগ্যে যা লেখা থাকে সেটাই সে পায়। নিজে রাস্তা বেছে নেওয়া বোকামি, যে রাস্তা দেখা যায় সেই পথেই চলা উচিত। তার কথাগুলো অদ্ভুত ছিল, দুজনেরই মাথার ওপর দিয়ে যাচ্ছিল। তারা উঠে দাঁড়ালো, শচীনকে গাড়িতে বসালো আর সেখান থেকে এগিয়ে গেল। কিন্তু বুড়ো লোকটি সেখানেই বসে পাথরের ওপর পাথর ঠুকতে ঠুকতে নিজের মধ্যে বিড়বিড় করতে থাকল। যখন তাদের ছায়াগুলো অন্ধকারে মিলিয়ে গেল, তখন বুড়োর শুকনো কালো ঠোঁটের ফাঁক দিয়ে তার লাল জিভ নড়ে উঠল, আর মুখে এক বিকৃত অদ্ভুত হাসি ছড়িয়ে পড়ল। শেষমেশ এরা নিজেদের গন্তব্যের দিকেই চলল। এ কথা বলে সে জোরে জোরে হাসতে লাগল। তার হাসি এতটাই ভয়ঙ্কর ছিল যে আশপাশের পরিবেশ আরও আতঙ্কজনক হয়ে উঠল। কিন্তু সেই হাসি শোনার জন্য সেখানে ওই তিনজনের কেউই ছিল না। থাকলে হয়তো তখনই উল্টো দিকে দৌড়ে পালাত। আর এদিকে তারা তিনজনেই ইতিমধ্যেই সেই পথেই এগিয়ে যাচ্ছিল যে পথ বুড়ো লোকটি তাদের দেখিয়ে দিয়েছিল। শেখর বুড়ো লোকটার কথা মনে করে হাসছিল। দেখেছিস কি সব আজব টোপরি লোক ঘুরে বেড়ায় এখানে? কে জানে অবিনাশ কি ভেবে এই গ্রামের মেয়েটাকে পছন্দ করল। তখন দীপক বলল, আরে ছেড়ে দে, যাই হোক বুড়োটা তো আমাদের রাস্তা দেখিয়ে দিয়েছে, তোর মোবাইলের মতো ওর ব্যাটারিও তো শেষ হয়ে যায়নি। দুজনেই এই কথায় হেসে উঠল। তারপর শেখর হাসতে হাসতেই বলল, যদি এতই বুড়োটা তোর ভালো লাগে, তুইও এখানকারই কাউকে খুঁজে নে, আমি অবিনাশের সঙ্গে কথা বলে দেব। তখন দীপক শচীনের দিকে তাকিয়ে বলল, এই সব কথা এখন বন্ধ কর, সামনে গাড়ির দিকে মন দে, কে জানে আর কতক্ষণ এটাকে সামলাতে হবে। চারদিকেই ঘন অন্ধকার। পাথুরে রাস্তার ওপর দিয়ে বাইক গড়গড় শব্দ করতে করতে এগিয়ে চলছিল। গাড়ির হেডলাইট যতটুকু আলো দিচ্ছিল ঠিক ততটুকুই তাদের সামনে দেখা যাচ্ছিল। রাত প্রায় 11টার দিকে শুরু হওয়া এই যাত্রা 1 ঘন্টা পেরিয়েও চলছিল, কিন্তু তাদের কারোরই জানা ছিল না যে এই যাত্রার আদৌ কোনো শেষ নেই। বাতাসে তখনও এক অদ্ভুত মিশ্র গন্ধ ভেসে বেড়াচ্ছিল, যেন কোথাও মাংস পোড়ার গন্ধ। কানে বারবার এক ধরনের শোঁ শোঁ শব্দ ঢুকছিল। রাস্তার দুপাশে ছোট বড় অসংখ্য গাছ দাঁড়িয়েছিল, যেন অন্ধকারে লুকিয়ে থাকা অদ্ভুত আকৃতির কেউ। চারপাশ থেকে ভেসে আসা ঝিঝি পোকার শব্দ সেই পরিবেশকে আরও ভয়ঙ্কর করে তুলছিল। দুজনেরই এখন বুঝতে পারছিল যে তারা বারবার একই রাস্তা দিয়েই ঘুরে চলেছে, কিন্তু ভয়ের কারণে কেউই কিছু বলছিল না। শেখরের মুখ ঘামে ভিজে গিয়েছিল, তার চোখ একদৃষ্টে রাস্তার দিকেই আটকে ছিল। মনে হচ্ছিল গ্রামের রাস্তা বুঝি এমনই হয়, তারা যতই গতি বাড়াক না কেন রাস্তার কোনো শেষই আসছিল না। ঠিক তখনই শেখর রাস্তার ধারে একটু আলো দেখতে পেল। পিছনে বসে থাকা দীপক বলল, আরে সামনে কিছু দেখা যাচ্ছে, অনেক দেরি হয়ে গেছে রে, এখনও মনে হচ্ছে আমরা সেই একই রাস্তায় ঘুরছি, ঠিক পথও পাচ্ছি না, তার উপর আমার ভীষণ পিপাসা লাগছে। শেখর মাথা নেড়ে সম্মতি জানালো। চারপাশে ঠান্ডা হাওয়া থাকা সত্ত্বেও দুজনেরই ঘাম হচ্ছিল। আসলে পিপাসার চেয়েও বেশি তাদের একজন মানুষ দেখার তীব্র ইচ্ছে হচ্ছিল, কারণ এই জনশূন্য রাস্তায় এখনও পর্যন্ত তারা কোনো মানুষই দেখেনি। সেই বুড়োর দেখানো রাস্তার যেন কোনো শেষই নেই। তখন দীপক এক জায়গায় গাড়ি থামিয়ে বলল, দোস্ত, এখনও তো কিছুই দেখা যাচ্ছে না, চলো এমন করি পায়ে চলার সরু পথ দিয়ে যাই, কোথাও না কোথাও নিশ্চয়ই কোনো বাড়ি পাব। তাই আর বেশি ভাবনাচিন্তা না করে তারা কাঁচা রাস্তা ছেড়ে ক্ষেতের ভেতরের এক সরু পায়ে চলা পথ ধারে এগিয়ে গেল। ক্ষেতের মাঝখান দিয়ে সামনে যে আলোটা দেখা যাচ্ছিল সেখানে ধোঁয়ার এক গুচ্ছ আকাশের দিকে উঠতে দেখা গেল। হাঁটতে হাঁটতেই তারা সেই জায়গায় পৌঁছে গেল। একটা কুঁড়েঘরের সামনে 3টে পাথর দিয়ে বানানো এক চুলা জ্বলছিল, আর এক বুড়ি মহিলা চুলার সামনে বসে লোহার পাইপের মতো কোনো জিনিস দিয়ে চুলায় হাওয়া দিচ্ছিল। চুলার ওপর ঢাকা দেওয়া পাত্রে মনে হচ্ছিল কিছু একটা রান্না হচ্ছে। দীপক নিচে নামল, সে শচীনকেও নামিয়ে দিল। গাড়িতে স্ট্যান্ড লাগিয়ে শেখরও সেখানে দাঁড়িয়ে রইল। সামনে কয়েকটা কুঁড়েঘর টাইপের জায়গা ছিল। একটি কুঁড়েঘরের দরজা আধ খোলা ছিল, ভেতর থেকে হালকা নীলচে আলো টিমটিম করে জ্বলছিল। এমন আলো যা না লণ্ঠনের মনে হচ্ছিল না বিদ্যুতের, যেন ভেতরে কোনো নীল আগুন জ্বলছে, আর বাইরে এক ঝুঁকে পড়া বুড়ি চুলায় আগুন জ্বালাচ্ছিল। তারা দুজন শচীনকে পাশে রাখা ভাঙা পুরনো কাঠের ওপর বসিয়ে দিল এবং দুজনেই সেই বুড়ি মহিলার কাছে এগিয়ে গেল। দীপক কাছে গিয়ে জিজ্ঞেস করল, দিদিমা, একটু পানি পাওয়া যাবে?
বুড়ি চুলা থেকে ওঠা ধোঁয়ার আড়াল থেকে মুখ বের করে শুধু ডান হাত তুলে পাশে রাখা মাটির কলসের দিকে ইশারা করল। দীপক কলসের দিকে এগিয়ে গেল, আর সেই ফাঁকে শেখর বুড়ির পাশে বসে হাইওয়ের পথ সম্পর্কে জিজ্ঞেস করতে লাগল। আচ্ছা, হাইওয়েতে কিভাবে যাব? মনে হচ্ছে আমরা পথ ভুলে গেছি। এতে বুড়ি হেসে মাথা তুলল এবং বলল, এখানকার পথ এমনই হয়, একবার যে এই পথে হারিয়ে যায় সে ফেরার রাস্তা ভুলে যায়। বুড়ির সেই ধীর হাসি এখন শেখরের ভীষণ ভয় লাগতে শুরু করল। তার ভারী গলার আওয়াজ শুনেই সে বুঝে গিয়েছিল তারা অনেক দূরের এক অচেনা জায়গায় এসে পড়েছে, আর এই জায়গাটা মোটেই স্বাভাবিক নয়। শেখর চুলার আলোয় দীপকের দিকে তাকালো। তার হাতে ভরা পানির গ্লাসটা হাতেই জমে গিয়েছিল। শেখর চোখের ইশারায় তাকে কিছু বোঝাতে চাইল, আর সেই ইশারা সে বুঝেও গেল। পানি খেলেই এখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত সে নিয়ে ফেলেছিল, কিন্তু গ্লাস তুলে মুখে লাগাতেই দীপকের মনে হলো পানিটা অদ্ভুত রকম ঘন। সে গ্লাসটা নামিয়ে ভেতরে তাকাতেই তার মুখ হাঁ হয়ে গেল। গ্লাসে পানি নয়, ভরা ছিল রক্তে, আর সেই কলসের ভেতরেও পানি ছিল না, ছিল শুধু রক্ত, রক্ত আর রক্ত। দীপক এটা দেখে চিৎকার করে পিছিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে বুড়ি তার জায়গা থেকে ওঠার চেষ্টা করল, আর তার মাথা থেকে শাড়ির আঁচল নিচে নেমে গেল। শেখর তার মুখ দেখে হকচকিয়ে গেল। কেঁপে কেঁপে শেখর সঙ্গে সঙ্গে গাড়ির দিকে দৌড়াল। দীপকও ভয়ে তার পেছনে ছুটল। এখন বুড়িটা নিজের জায়গায় ঝুঁকে দাঁড়িয়েছিল, তার পিঠ বাঁকা কুঁজো হয়ে গেছে। তাকে সমর্থন দিত যে লাঠি, সেটা আর তার হাতে ছিল না। শরীরের ওপর জায়গায় জায়গায় ছেঁড়া ময়লা শাড়ি ঝুলছিল, কুঁচকে যাওয়া চামড়া ঢিলে হয়ে লম্বা লম্বা ঝুলছিল। শাড়ির আঁচল সরে যাওয়ায় চুল্লির আলোয় তাদের চোখে পড়ল তার চকচকে টাক মাথা। মাথায় একটিও চুল ছিল না, রং একেবারে কালো। সেই হলদে আলোতে তার সাদা মুখ আরও ভয়ঙ্কর লাগছিল। মুখটি লম্বা, যার ওপর রক্তের মতো কোনো দাগ নাক পর্যন্ত গড়িয়ে এসেছিল। ভ্রু ছিল না, চোখের জায়গায় গভীর কালো গর্ত, আর সেই গর্তে কোনো চোখই ছিল না, কিন্তু তার কালো ঠোঁটে ছিল শয়তানি হাসি। সে বুড়ি শেখর আর দীপককে দৌড়াতে দেখে তাদের দিকে ছুটল। কোমর ঝুঁকে সে ঝুঁকে ঝুঁকে তাদের দিকে এগোনোর চেষ্টা করছিল। মুহূর্তের মধ্যেই হামাগুড়ি দিয়ে তাদের দিকে এগোতে লাগল। সেই ভয়ঙ্কর ছায়া নিজেদের দিকে আসতে দেখে শেখর দ্রুত গাড়ি স্টার্ট করল, আর তারা দুজন সেখানে থেকে পালাতে লাগল। ঠিক তখনই শেখর দেখল সচিন বেঞ্চে বসে চোখ বড় করে সব দেখছিল। শেখর তাকে দেখে জোরে চিৎকার করল, সচিন পালা! শেখরের চিৎকার শুনে বুড়ি সেখানেই থেমে গেল আর ঘুরে সচিনের দিকে তাকালো। ঠিক সেই মুহূর্তে ঝুপড়ির দরজা খুলে গেল, আর দরজার মুখে একটি ছায়া এসে দাঁড়ালো। ভয়ঙ্কর দৃশ্য দেখে সচিনের নেশা একেবারে চিরতরে কেটে গেল। সে হকচকিয়ে চারদিকে তাকাতে লাগল। কিছু মুহূর্তের জন্য সে যেন বুঝতেই পারছিল না সে আসলে কি দেখছে। তারপরই বুড়ি যখন পেছন ফিরে তাকালো, সঙ্গে সঙ্গে সে উল্টো দিক দিয়ে গাড়ির দিকে দৌড়ে লাগল। সেই ছায়াটা তখনও সেখানেই দাঁড়িয়েছিল। সম্ভবত সেই বুড়ো লোকটাই ছিল যার সঙ্গে তাদের রাস্তায় দেখা হয়েছিল। শেখর আর দীপক দুজনেই গাড়িতে উঠে পড়ল। শেখর এক মুহূর্ত নষ্ট না করে বাইকটা ফুল স্পিডে চালিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। পেছনে তাকিয়ে দেখল সেই ভয়ঙ্কর বুড়িটা এখন রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, আর তাদের দিকে তাকিয়ে জোরে জোরে হাসছে। সচিন পায়ে দৌড়াচ্ছিল। একটু দূরে গিয়ে শেখর গাড়ি থামালো। যা কিছু ঘটেছিল তা এতটাই ভয়ানক ছিল যে সবার মুখ বন্ধ হয়ে গিয়েছিল। তারা সচিনকে গাড়িতে বসালো, আর তখনই দীপক চিৎকার করে উঠল, আরে সচিন, এসব তোর জন্যই হয়েছে। তুই যদি মদ খাওয়ার জেদ না করতিস তাহলে আমাদের আধরাতে এভাবে ঘুরে বেড়াতে হতো না। কিন্তু শেখর তাকে শান্ত করল, এখন ঝগড়া করে কোনো লাভ নেই, আমাদের যেভাবেই হোক যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে। বেশি কিছু না ভেবে সে আবার গাড়ি ছুটিয়ে দিল। সামনে যেদিকেই রাস্তা দেখল সেদিকেই চলতে থাকল। অনেক দূর যাওয়ার পর তারা একটা বটগাছের কাছে গাড়ি থামালো। ভয়ে সচিনের খুব জোরে প্রস্রাবে চাপ এসেছিল। তার নেশা অনেক আগেই কেটে গিয়েছিল। সেও সেখানেই গাড়ি থামাতে বলেছিল, আর তারপর মাত্র 2 পা দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ল। সে ভয়ে কাঁপছিল। সবার অবস্থায় খারাপ ছিল, তাই কেউই গাড়ি থেকে বেশি দূরে যেতে চাইছিল না। কাজ সেরে সে যখন পেছন ফিরে চারপাশে তাকালো, তখন দেখল তারা আবার ঠিক সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে। সেই একই জায়গা যেখান থেকে তারা বুড়ি মহিলার বাড়ির দিকে মন নিয়েছিল। সেই একই গাছ, সেই একই বাঁক, আর দূরে রাস্তার ধারে বুড়ি আর সেই পুরনো ঘর। এটা দেখে সচিন নিচে বসে পড়ল, আর তার মুখ থেকে হঠাৎ বেরিয়ে এলো, এটা এক ভেলকি। আমরা ভেলকির মধ্যে ভেসে গেছি। ঠিক
ঠিক সেই মুহূর্তেই দূর অন্ধকার থেকে তাদের কানে ভেসে এলো এক ভয়ঙ্কর প্রতিধ্বনিময় হাসি। তবুও তারা তিনজন বাইকে উঠে পড়ল আর পুরো শক্তিতে বাইক ছুটিয়ে দিল। রাস্তা যেন কখনোই শেষ হবে না এমনটাই লাগছিল। দুপাশের গাছগুলো আরও ঘন আর আরও ভয়ঙ্কর হয়ে উঠছিল। আকাশ পুরোপুরি কালো ছিল, না কোনো তারা না কোনো চাঁদ। ঠান্ডা হাওয়া আর ঘন অন্ধকারের মাঝখানে গাড়ি সেই নির্জন রাস্তাতেই ঘুরপাক খেতে থাকল। দাদি যখন এভাবে গল্পটা শেষ করলেন তখন আমি দাদিকে জিজ্ঞেস করলাম, তারপর কি হলো? তারা কি বেঁচে গিয়েছিল? দাদি গভীর একটা শ্বাস নিয়ে বললেন, শোনা যায় তারা তিনজন সারা রাত সেই রাস্তাতেই ঘুরে বেরিয়েছিল। তারপর আর কখনো তাদের দেখা যায়নি। আজও যদি তাদের হারিয়ে যাওয়ার ঠিক সেই সময়ে কেউ ওই রাস্তা দিয়ে যায়, তবে সে বাইকের আওয়াজ শুনতে পায়। কখনো তাদের কান্না, কখনো তাদের চিৎকার শোনা যায়, আর অন্ধকারে কিছু নড়াচড়া করা ছায়া দেখা যায়, দৌড়াতে থাকা, পালাতে থাকা, রাস্তা খুঁজতে থাকা। কিন্তু তাদের আর জীবিত মানুষ হিসেবে দেখা যায় না, কারণ তারা এখন সেই ভেলকির মধ্যেই আটকে পড়েছে চিরকালের জন্য। দাদির এই গল্পটা কল্পনা ছিল নাকি সত্যি সেটা আমি বলতে পারি না, তবে গল্পটা শুনে আমার ভয় যে লেগেছিল সেটা ঠিকই। তো বন্ধুরা, এটাই ছিল আজকের গল্প। আর সব শেষে আপনাদের সবাইকে হৃদয় থেকে ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আর ভালোবাসার জন্যই আজ আমরা 2 লাখ সাবস্ক্রাইবারের একটা বড় পরিবার হতে পেরেছি। আপনাদের এই গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কয়েক লাইনে এটাও লিখবেন, আজ পর্যন্ত আপনার দেখা সবচেয়ে ভয়ঙ্কর স্বপ্নটা কী ছিল। তাহলে খুব শিগগিরই আবার দেখা হবে পরের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।